আচ্ছা, তো তারপরে এই শূন্যস্থান পূরণটা হচ্ছে মক টু পেপার টু এর শূন্যস্থান পূরণটুকু বাকি ছিল, সেটুকু বলছি। তো শূন্যস্থান পূরণটা যদি একটু পড়ি আমরা, আমি বারবার বলি যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদেরকে সবসময় যেখানে শূন্যস্থান পূরণটা আছে তার আগে পরের লাইনগুলোকে একটু দেখতে হবে। অবশ্যই 16 নম্বর যেটা 16 নম্বরের প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে তেমন কিছু দেখার নাই। কিন্তু যখন 17, 18, 19-এর দিকে যাচ্ছে তখন এর আগের লাইনটা, এর পরের লাইনটা, সেখানে কিন্তু অনেক হিন্স থাকে, অনেক মানে সু- বোঝার মতো অনেক জায়গা থাকে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো এখানে খুব সহজ একটা টপিক দিয়েছিলাম, সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে ড্যাশ অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও ড্যাশ শীর্ষে। তো তাহলে সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে ড্যাশ অন্যতম। আমরা যদি প্রথমেই বক্স থেকে খোঁজা শুরু করি, তাহলে কিন্তু এখানে দেখো নাটক আছে, উপন্যাস আছে। নাটকও লিখে ফেলতে পারি, উপন্যাসও লিখতে পারি। তো কিন্তু সেক্ষেত্রে আমি পরবর্তী লাইনটাকে খেয়াল করলে কিন্তু জেনে ফেলতেছি যে শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও ড্যাশ শীর্ষে। তো তাহলে সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে, সাহিত্যের যে যতগুলো জনরা আছে সেই জনরার মধ্যে উপন্যাস অন্যতম। উপন্যাস হবে এখানে শব্দটা, কারণ হচ্ছে এর পরের লাইনে তো বলে দেওয়া হলো যে উপন্যাসের কথা। তো তাহলে এখানে আমরা উপন্যাস লিখতে পারি, উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও ড্যাশ শীর্ষে। তার মানে অনেক বেশি পড়া হয়, পড়ার দিক থেকে এটা টপে আছে। আর কোনো কিছুর একটা দিক থেকে এটা টপে আছে এই উপন্যাসটা। তো তাহলে উপন্যাস জিনিসটা যে সর্বাধিক মানে সবচেয়ে বেশি, বহুল মানে প্রচুর, অনেক, পঠিত মানে পড়া হয়, ড্যাশ শীর্ষে, ও, তার মানে বহুল পড়া হয়, অনেক পড়া হয়, ও, ও দিয়ে অ্যান্ড দিয়ে আমরা সিমিলার টাইপের দুইটা ওয়ার্ডকে বসাই। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি একটু খুঁজি, দেখো জনপ্রিয়তার শীর্ষে একটা শব্দ আছে, পপুলারিটি। একদিকে প্রচুর পড়া হয়, আরেকদিকে খুব পপুলার, তাহলে জনপ্রিয়তার শীর্ষে। এখানে এখানে হয়ে যাচ্ছে জনপ্রিয়তার শীর্ষে, জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। উপন্যাসে কোনো একটা গল্প, কাহিনী, কোনো একটা ঘটনা বর্ণনা করা হয় এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়, মানে পোজে লেখা হয়, নট পোয়েটিক ভাবে লেখা হয় না। কিন্তু ড্যাশ এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, কিন্তু ড্যাশ এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো। তাহলে কিন্তু কেমন একটা সময়, পরে, পরের সময় না পূর্বের সময়? অবশ্যই পূর্বের সময়। যে পূর্বে এমন এক সময় ছিল মানে আগে এমন এক সময় ছিল, পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, মানে কবিতার মতো করে লেখা হতো, তখন তাকে উপন্যাস বলা হতো না। তখন সেই জিনিসটাকে কিন্তু উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত এবং তাতে ড্যাশ বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবুও তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তার ছন্দে রচিত হতো। তো তাইলে মধ্যযুগে আমাদের মিডল এইজে, আমাদের লিটারেচারের মিডল এইজে এক ধরনের কাব্য ছিল, এক ধরনের লিটারি ফর্ম ছিল যেটাকে মঙ্গল কাব্য বলা হতো। বড় হলে অথবা পড়বে, তো সেই মঙ্গল কাব্য রচিত হতো এবং তাতে ড্যাশ বা কাহিনী, কাহিনীর মতো, কাহিনী, এটা আরেকটা সিমিলার ওয়ার্ড কি, গল্প। গল্প কাহিনীকে আমরা স্টোরি অথবা কাহিনী মানে কোন একটা ইনসিডেন্ট, কোন ঘটনা, তো এক সিমিলার হিসেবে ধরে অনেকটা, তাই বা বলা হচ্ছে। তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হতো, তবু তাকে উপন্যাস না বলে কাব্য বলা হতো, যেহেতু কবিতার ন্যায় ছন্দে রচিত। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, তাই এই তথ্য ড্যাশ প্রয়োজনীয়। এই তথ্য অনেক, অনেক প্রয়োজনীয়, তার মানে কি, অত্যন্ত, অনেক, অত্যন্ত একই শব্দ, তাহলে অত্যন্ত প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দোবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত ড্যাশ কালে, এখানে অনেকে ভুল করে ফেলছি আমরা, এটা কিন্তু প্রাচীন কালে না, আধুনিক কালে হবে, ঠিক আছে? তো আধুনিক কালে, অপেক্ষাকৃত আধুনিক কালেই ছন্দোবদ্ধ রচনার অনেক পরে, মানে ছন্দোবদ্ধ মানে কি, এই যে কবিতার মতো পোয়েটিক ভাবে লেখা, সেটার অনেক পরে যেহেতু এই পোজ লেখা শুরু হয়েছে, এই পোজ লেখা এসেছে, তাই অপেক্ষাকৃত, তাই তুলনামূলক ভাবে আধুনিক কালেই, আধুনিক মডার্ন টাইমেই হচ্ছে গদ্যে কাহিনী লেখা, যেমন গল্প
বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি লেখা শুরু হয়েছে মডার্ন টাইমে। উপন্যাসের প্রধান উপজীব্য হলো, প্রধান কন্টেন্ট হলো, প্রধান জিনিসটা হলো গিয়ে প্লট। আমরা যদি একটু দেখি প্লট জিনিসটা কি, যে সারাউন্ডিং এর ক্যারেক্টার এবং গল্পটা নিয়ে যে একটা থিম তৈরি করা হয় সেটাকে আমরা প্লট বলতে পারি। এই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে, আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভেতরকার উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়, মানে কোঅর্ডিনেশন। এখানে গল্প থাকতে হবে এবং এটা চরিত্রের একটা সমন্বয় থাকতে হবে। সমন্বয় মানে এটা কোলাবোরেশনের, ক্যারেক্টার অ্যান্ড দ্য স্টোরি লাইন, এই দুটা মিলে হচ্ছে উপন্যাসটা গড়ে ওঠে, এই প্লটটা গড়ে ওঠে। বাংলা ভাষার প্রথম সার্থক ও কালজয়ী ড্যাশ বঙ্কিমচন্দ্র। তো এখানে কবি কেন লিখবো আমরা, তো কবি না, এখানে ঔপন্যাসিক। ঔপন্যাসিক মানে হচ্ছে নোবেলিস্ট, যিনি নোবেল লেখেন। তাহলে বাংলা ভাষা, আমরা নোবেল নিয়ে তো আলাপ করতেছি, সুতরাং এখানে ইজিলি বোঝা যাচ্ছে এখানে নোবেল রিলেটেড কোনো ওয়ার্ড লিখতে হবে। উপন্যাস তো লেখা যাচ্ছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কারো নাম। তো তাহলে বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী, সাকসেসফুল অ্যান্ড কালজয়ী মানে মানে খুব লেজেন্ডারি, তিনি হচ্ছেন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যিনি কবিতা লেখেন তাকে কবি বলে, সেরকম হচ্ছে যিনি উপন্যাস লেখেন তাকে ঔপন্যাসিক বলে। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। 19 সেঞ্চুরির আগে বাংলায় কোনো নোবেল লেখা হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে ড্যাশ হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। ইংরেজি উপন্যাস উনি পড়েন, পড়ার পর সেটা থেকে মোটিভেটেড হন, মোটিভেটেড হয়ে উপন্যাস লেখেন। তার কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী উপন্যাস, এটা খুব ফেমাস উপন্যাস, এগুলোর নাম। তো অনুপ্রাণিত হয়ে, মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত, তো অনুপ্রাণিত হয়ে। তো এই হচ্ছে শূন্যস্থানের টপিক ছিল, যেটা আসলে খুব বেশি কঠিন ছিল না, আমাদের খুব বেশি পরিচিতও ছিল না। তো এটা অনেকেই পেরেছে, অনেকগুলোই অনেকের হয়েছে। তো এটা একটু দেখবে, এই কাহিনীটা একটু বোঝার চেষ্টা করবে। উপন্যাস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, পয়েন্ট গুলো কিভাবে আনা হয়েছে, আগে পরের লাইন গুলো কি হয়েছে, সেই জায়গাটা তোমরা দেখবে। ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো আজকে।